একসময় ছিল একটি রাজ্য যা যুদ্ধবাজ শাসকদের অত্যাচারে পিষ্ট হয়ে পড়েছিল। মানুষ ছিল হতাশ, বিভক্ত। লোভ আর ভয়ের কারণে তারা পরস্পরের থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। কোনো নেতা তাদের এক করতে পারছিল না। একদিন রাজ্যের অন্তঃস্থলে এক পাথরের মধ্যে উদিত হলো এক তলোয়ার। তলোয়ারটিতে খোদাই করা ছিল একটি ভবিষ্যৎবাণী। এটি একমাত্র সত্যিকারের রাজাই তুলতে পারবে। অসংখ্য বলবান অশ্বারোহী এসে চেষ্টা করল, কিন্তু কারোর পক্ষেই তলোয়ারটি নড়ানো সম্ভব হলো না। ঠিক তখন আর্থার নামের এক আশ্চর্য বালক এগিয়ে এলো। তাকে কেউ চিনত না, কিন্তু এক টানেই সে সেই তলোয়ার তুলে নিল, যা তোলাই ছিল অসম্ভব। সেই মুহূর্তেই মানুষের মনে আবার আশার সঞ্চার হলো। সবাই আর্থারের পেছনে একত্রিত হলো। ভিন্ন মত ভুলে ভগ্ন হৃদয় সারিয়ে তারা এক হয়ে দাঁড়ালো। তাদের কিশোর রাজাকে নিয়ে তারা সম্মিলিত শক্তিতে মহাযুদ্ধে বিজয়ী হলো। রাজ্যে ফিরে এলো শান্তি আর ন্যায়। ঠিক তেমনি বাংলাদেশে 16 বছর ধরে শাসকের হাতে মানুষ যখন নির্যাতিত, অত্যাচারিত আর আশাহীন, তখন একদিন বিস্ময় হয়ে হাজির হয় এক যুবক। সে দেখিয়ে দেয় এক নতুন আশার আলো, তৈরি করে দেয় অত্যাচারের বিরুদ্ধে জন ঐক্য। তারপর আসে নতুন এক বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আজ সেই সংগ্রামের গল্প তুলে ধরব শুরু থেকে শেষ পর্যন্ত। 5 জুন বাংলাদেশের হাইকোর্ট সরকার ঘোষিত 56% চাকরির কোটার প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে। রায়ের খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সর্বত্র ছাত্ররা রাস্তায় নামে, স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা মেধা। সরকার আপিল করলেও ছাত্ররা কোনো অপেক্ষা মানতে চায়নি। তাদের একটাই দাবি, নতুন নির্বাহী আদেশে কোটার অবসান। 6 জুন নানা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল চলে। তারপর ঈদের ছুটির কারণে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যায়। 1 জুলাই 24 দিনের বিরতির পর আবার রাস্তায় নেমে আসে ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। তাদের একটাই দাবি, নতুন নির্বাহী আদেশে কোটার অবসান। তারা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। 4 জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 2 জুলাই থেকে 13 জুলাই প্রায় 2 সপ্তাহ ধরে সারা দেশে আন্দোলনের ঢেউ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগে বারবার অবরোধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক বন্ধ করে অবস্থান। প্রতিদিনই ছাত্ররা মিছিল আর মানববন্ধন করছে, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা। শহরের ব্যস্ততম মোড়গুলো রুদ্ধ হয়ে পড়ে। 4 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত রাখল না, ফলে ছাত্রদের ক্ষোভ আরও বাড়ল। 5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিল 7 জুলাই থেকে পরীক্ষা বর্জন, সাথে চলবে সড়ক, রেলপথ অবরোধ। 6 জুলাই বাংলা অবরোধ কর্মসূচি প্রথম দিন। ঢাকার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর সব প্রান্তে ছাত্রদের অবরোধে থেমে গেল যানবাহন। মহাসড়কেও দীর্ঘ যানজট। সবার কণ্ঠে এক স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। 8 জুলাই 11টি স্থানে অবরোধ, রেল লাইনেও বিক্ষোভ। 9 জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ অবরোধ। 10 জুলাই সুপ্রিম কোর্ট 4 সপ্তাহের জন্য কোটা নিয়ে স্থিতাবস্থা দেয়। তবুও আন্দোলন কমেনি। ছাত্রদের স্পষ্ট বার্তা, স্থিতাবস্থা নয়, স্থায়ী সমাধান চাই। 11 জুলাই সরকারের শীর্ষ নেতারা বললেন এটি আদালতের রায়ের অবমাননা, কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রান্তে প্রান্তে। 12 জুলাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হামলা, বিক্ষোভকারীদের ওপর চড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক ছাত্রকে ধরে নিয়ে হলের ভেতরে পেটানো হলো। 13 জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও থামেনি প্রতিরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাবেশ শেষে শাহবাগ অবরোধ। রাজশাহীতে রেলপথ বন্ধ। রাতে প্রেস কনফারেন্সে ছাত্রদের ঘোষণা, লাশ মামলা দিয়ে আন্দোলন বন্ধ হবে না, কাল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেব। 14 জুলাই ছাত্ররা রাজধানীতে মিছিল, অবরোধ আর অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা, কিন্তু রাতে গণভবনে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে। এই মন্তব্যে আন্দোলন জ্বলে ওঠে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। নারী হলের তালা ভেঙে মেয়েরাও রাস্তায় নেমে আসে। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেয়। রাত 11:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হয় 13 জন।
জাহাঙ্গীরনগর আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ চলতে থাকে। 15 জুলাই আওয়ামী লীগের ওবায়দুল কাদের ঘোষণা দিলেন ছাত্রলীগ উপযুক্ত জবাব দেবে। এরপরেই ঢাবিতে ভয়াবহ হামলা। হেলমেট পরা ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি, রড, চাইনিজ কোরাল নিয়ে ঢাকা মেডিকেলেও হামলা চালায়। অ্যাম্বুলেন্স ভাঙচুর, আহতদের ওপর আক্রমণ। রাতে উত্তাল ঢাবি, 3টি হল ছাত্রদের দখলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত 6 জন। কুমিল্লায় আন্দোলনের প্রধান সমন্বয়ককে ধরে পেটানো হয়। দিন শেষে ছাত্রদের ডাক, 16 জুলাই দেশ জুড়ে প্রতিবাদ। 16 জুলাই সকালে সারা দেশে ছড়িয়ে পড়ে বিশাল প্রতিবাদ। ছাত্রদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের লোকজন। ঢাকা, চট্টগ্রাম আর রংপুরে সহিংস সংঘর্ষে প্রাণ হারান অন্তত 6 জন। দিনের আলোয় ভাইরাল হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যার ছবি আর ভিডিও। এই মৃত্যু বিক্ষোভে আগুন ঢেলে দেয়। রাত নামতেই সাধারণ ছাত্ররা প্রতিরোধ করে তোলে। ঢাকা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে হটিয়ে হলের নিয়ন্ত্রণ নেয়। নেতাদের কক্ষও তছনছ করে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এরপর সরকার সারা দেশে সব স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ ঘোষণা করে। কিন্তু ছাত্রদের ঘোষণা, কাল গায়েবানা জানাজা আর কফিন মিছিল হবে। 17 জুলাই সকালের আলো ফুটতেই বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে দেয়। ঘোষণা দেয় ক্যাম্পাস এখন রাজনীতিমুক্ত। এরপর নিহতদের স্মরণে গায়েবানা জানাজা করতে গেলে 3টি বিশ্ববিদ্যালয় পুলিশ হামলা চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খালি করার নির্দেশ দেয়, ক্যাম্পাস বন্ধ করে দেয়। দুপুরের দিকে সারা দেশে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ আর কারফিউর সময় সারা দেশেই ছড়িয়ে পড়ে একের পর এক সহিংসতা। ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ ছাত্রদের ডাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে। পরিবহন বন্ধ, অফিস আদালত অচল। বিক্ষোভে গুলি চলে, টিয়ারশেল, রাবার বুলেট, কোথাও পুলিশ, কোথাও মুখ ঢাকা, দলে দলে মানুষ। পুলিশ আর ছাত্রলীগের হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকে প্রতিদিন। মুগ্ধ নামে এক ছাত্র মিছিলের মাঝে আহতদের পানি দিতে গিয়ে গুলিতে প্রাণ হারায়। এই মৃত্যু আন্দোলনকে আরও উস্কে দেয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা সহ 47 জেলার রাস্তায় রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, বিটিভি ভবন, এমনকি নারায়ণগঞ্জের জেলখানায় হামলা চালিয়ে কয়েকশো বন্দী ছাড়িয়ে নেওয়া হয়। যখন সেনাবাহিনী নামানো হয় তখনও সংঘর্ষ থামে না। কারফিউর মধ্যেই ঢাকার অলিতে গলিতে, মিরপুর, উত্তরায়, যাত্রাবাড়িতে লাশ পড়তে থাকে। রাতভর গুলি, আগুন আর ধোঁয়ার মধ্য দিয়ে ছাত্রদের সঙ্গে স্থানীয় মানুষও আন্দোলনে যোগ দেয়। নানা জায়গায় শিক্ষকদেরও কালো কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা যায়। আরও শয়ে শয়ে মানুষ হতাহত হয়। প্রচণ্ড সহিংসতার মধ্যেই সরকার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানায়, রক্তের দায়ে আদালতের রায় দিয়ে মুছে ফেলা যাবে না। দেশ জুড়ে তখনও কারফিউ চলছে, ইন্টারনেট পুরোপুরি বন্ধ। রাস্তায় মানুষের শোক আর ক্ষোভ। মুগ্ধ আর আবু সাইদের মৃত্যু এই ক্ষোভকে বারবার আগুনের আঁচে পরিণত করে। জুলাইয়ের শেষ সপ্তাহে পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকার পর 24 জুলাই সীমিত আকারে চালু হয়। বাস ও লঞ্চ চলাচলও আংশিক শুরু হয়। তবে এর মধ্যে আন্দোলনের শীর্ষ 3 নেতা আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার ও রিফাত রশিদ 5 দিন নিখোঁজ থাকার পর রাজধানীর বিভিন্ন স্থানে চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। তারা জানায় অজ্ঞাত পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। 25 জুলাই সরকার সমালোচিত হয় যখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রগুলো নির্যাতন বন্ধের আহ্বান জানায়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা মোতায়েনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। এদিন 3 জন আহত অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 204। এরপর পুলিশ আবার আন্দোলনের নেতাদের গ্রেপ্তার শুরু করে। 26 থেকে 28 জুলাই ব্লক রেড চলে। ডিবি অফিস থেকে 6 জন নেতাকে ধরে নিয়ে গিয়ে একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়। পরে অন্যরা জানান এই ভিডিও বন্দুকের মুখে জোর করে ধারণ করা হয়েছে। এরই মধ্যে ঢাকায় এবং অন্যান্য জেলায় কয়েক হাজার শিক্ষার্থী গ্রেপ্তার হয়, শত শত মামলা হয়। 29 জুলাই ছাত্র ও সাধারণ মানুষ ফের বিক্ষোভে নামে। শিক্ষকরা জুলাই গণহত্যা বলে সরকারের নিন্দা করেন। সরকার 30 জুলাই শোক দিবস ঘোষণা করলে ছাত্ররা তা প্রত্যাখ্যান করে।
সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল রঙে বদলে প্রতীকী প্রতিবাদ শুরু হয়। 31 জুলাই দেশ জুড়ে ন্যায়ের মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর আদালত চত্বর ও সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পুলিশ অনেককে গ্রেপ্তার করে। 1 আগস্ট সরকার জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা দেয় এবং জাতিসংঘকে তদন্তের অনুমতি দেয়। আন্দোলনের 6 নেতা টিবি হেফাজত থেকে মুক্তি পান। দেশ জুড়ে গণজানাজা ও মিছিল চলে। 2 আগস্ট বিক্ষোভ অব্যাহত থাকে। ঢাকায় ও অন্যান্য জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জন নিহত হয়। এই সময় আন্দোলনের নেতারা জানান, টিবি অফিসে দেওয়া বিবৃতি তাদের নিজস্ব অবস্থান ছিল না। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, এই সহিংসতায় অন্তত 32 শিশু নিহত হয়েছে। তারা দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানায়। 3 আগস্ট আন্দোলন নতুন রূপ নেয়। কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, কোনো আলোচনা নয়, এবার 1 দফা 1 দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ এবং সর্বদলীয় জাতীয় সরকার গঠন। সন্ধ্যা 5:30টায় শহীদ মিনারে বিশাল সমাবেশে নাহিদ ইসলাম ঘোষণা দেন, 4 আগস্ট থেকে সম্পূর্ণ অসহযোগ আন্দোলন শুরু হবে। এখানেই কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত রূপ পায় এবং লং মার্চ টু ঢাকা প্রস্তাব আসে। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া সর্বত্র উত্তেজনা। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়ি ও সংসদ সদস্যের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। গাজীপুরে 1 জন নিহত। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ নেতারা প্রকাশ্যে গুলি চালালে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। রংপুরে আবু সাইদের মৃত্যুর ঘটনায় 2 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়। বগুড়ায় টানা 2 ঘণ্টা সংঘর্ষে শহরে একাধিক সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। 4 আগস্ট সকাল থেকে দেশের কমপক্ষে 21 জেলায় রাস্তায় রক্তক্ষয়ী সহিংসতা শুরু হয়। ঢাকাসহ সর্বত্র বিক্ষোভকারীরা থানায় ও আওয়ামী লীগের অফিসে হামলা চালায়, মহাসড়ক অবরোধ করে। পুলিশের গুলিতে ও সংঘর্ষে মারা যায় প্রায় 90 জন। সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য বিক্ষুব্ধ জনতার হামলায় নিহত হয়। দিনটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার দিন হিসেবে রেকর্ড হয়। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়। ইন্টারনেট আবার বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দেন। আন্দোলনকারীরা পাল্টা বলেন, এই সরকার আর বৈধ নয়। বিক্ষোভকারীরা ঘোষণা দেয়, সব দিক থেকে লং মার্চ টু ঢাকা, যে কোনো মূল্যে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা প্রত্যাহারের আহ্বান জানান। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে আছে। 5 আগস্ট কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ লং মার্চ টু ঢাকা আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর দিকে রওনা হয়। শহরের প্রবেশপথে পুলিশি ব্যারিকেড পেরিয়ে ট্রাক, রিকশায় পায়ে হেঁটে রাস্তা জুড়ে উপচে পড়া মিছিল। দুপুর নাগাদ রাজধানীর কেন্দ্রে মানুষের ঢল। গণভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। কিছু অংশে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলেও বিক্ষোভের জোয়ারে সব প্রতিরক্ষা ভেসে যায়। দুপুরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বিমানে ভারত পালিয়ে যান। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সংলাপে ডাকেন এবং জানান, খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। ঢাকার আকাশে উদ্দাম আনন্দ মিছিল। গণভবনে ঢুকে জনতা বিজয় উৎসব শুরু করে, ব্যানার টানায়, পতাকা ওড়ায়। মঞ্চে নামা ছাত্ররা, রক্তাক্ত বীরেরা শেষমেশ তাদের 1 দফা 1 দাবির বিজয় ছিনিয়ে আনে। বিজয় তাদেরই।